কাল 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করবে বিএনপি সরকার। কার্যকর বাস্তবায়নের ওপরেই নির্ভর করছে বাংলাদেশের আগামী অর্থনীতি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যে স্বস্তি চায় সাধারণ মানুষ। করমুক্ত আয় সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি কাজে গতি বাড়াতে দ্রুতই চাকরিতে শূন্য পদে নিয়োগ। ইসলামী ব্যাংকের অস্থিরতা ব্যাংক খাতে প্রভাব ফেলছে। গভর্নরের কাছে উদ্বেগ জানালেন ব্যাংকাররা। নিয়োগ দেয়া হলো পর্যবেক্ষক। প্রথমবারের মতো লাখ কোটি টাকা অঙ্কের বাজেট দিচ্ছে বিএনপি সরকার। বেগম খালেদা জিয়ার আমলের শেষ বাজেট ছিল প্রায় 70,000 কোটি টাকা। এবার তারেক রহমানের নেতৃত্বে চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসে 9,38,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে দলটি। দীর্ঘ এই সময়ে অর্থনীতি যেমন বড় হয়েছে, বেড়েছে নানামুখী চ্যালেঞ্জও। দেশের ক্রান্তিকালে সরকারের রেকর্ড বাজেট আর আর্থিক ব্যবস্থাপনার সফলতার উপরই এখন নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে। সরকারের আয় ব্যয়ের খতিয়ান বা দলিল হলো বাজেট। ইতিহাস ঘেঁটে দেখা যায় বাজেট প্রণয়নে বিএনপি সরকার বরাবরই রক্ষণশীল। বাজেটের আকার নিয়ে কোনো নাটকীয়তা ছিল না দলটির। 2006 সালে বিএনপি সরকারের শেষ বাজেট ছিল 69,740 কোটি টাকা। ঘোষণা দেন সে সময়কার অর্থমন্ত্রী সাইফুর রহমান। দিন বদলের পালায় সেই হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট হতে যাচ্ছে প্রায় 13.5 গুণ বড়। অর্থনীতির আকার বেড়েছে, সঙ্গী হয়েছে ঝুঁকিও। মোটা অঙ্কের বাজেট তাই সময়ের দাবি, কিন্তু প্রশ্ন হলো তা কতটা গণমুখী। সেই জন্য আমরা আগামী বাজেটে বিনিয়োগ বান্ধব একটা বাজেট হবে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। পুরো বাজেটের একটা দার্শনিক ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র। প্রায় 2 দশক আগে দেশের অর্থনীতি চাহিদা ছিল শিল্পায়নের গতি বাড়ানো, কিন্তু গেল 1.5 দশকে আর্থিক খাতে ভগ্নদশা আর প্রাতিষ্ঠানিক দুর্বলতায় এখন অর্থনীতির বিপদ পুরো শরীর জুড়ে। বাংলাদেশের আজকে যে প্রলম্বিত মূল্যস্ফীতি, জনদুর্ভোগ যে পরিমাণে বেড়েছে, বিনিয়োগহীনতা এবং ঋণাত্মক বিনিয়োগ এবং কলকারখানা বন্ধ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার যদি জাতির মেরুদণ্ড হয়, সেই মেরুদণ্ড ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই। তার সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট, এবং যে কারণে তেল এবং জ্বালানি ক্ষেত্রে অনেক দাম বেড়েছে। গত 17 বছরে সরকার বাজেটের আকারকে সাফল্যের দোহাই দিয়ে তৃপ্তির ঢেকুর তুললেও পরিসংখ্যান বলছে বাস্তবে তা দেশের মোট সম্পদের অনুপাতে খুব বেশি বড় নয়। বাজেটের আকার কত হলো তা এখন গুরুত্বপূর্ণ নয়, বরং অর্থনৈতিক সংকট উত্তরণে নতুন বাজেটের কার্যকর বাস্তবায়নের উপরই নির্ভর করছে বাংলাদেশের আগামীর অর্থনীতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সরকারের প্রথম বাজেট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় কমানো সহ জীবনযাত্রায় স্বস্তি চায় সাধারণ মানুষ। এছাড়া প্রাকৃতিক সম্ভাবনা কাজে লাগিয়ে নতুন সরকার জুতশয়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন সরকার, নতুন বাজেট, তাই সাধারণ মানুষের প্রত্যাশা একটু বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্ন মধ্যবিত্ত সহ সাধারণ মানুষ। বাজেটে তেল, চাল ও ডাল সহ সব ধরনের খাদ্যদ্রব্যের দাম সহনীয় থাকবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে তারা যারা ঘরবাড়ি তাদের ছেড়ে দিতে হয়, ডিসপ্লেসড হয়ে যায় ইত্যাদি নানা কারণে যে অভিঘাতগুলো হচ্ছে, অভিঘাতগুলো থেকে যেন তারা মুক্ত হতে পারে। খুলনা শিল্প কলকারখানা কার্যত নেই, সুনির্দিষ্টভাবে বরাদ্দ বাড়াতে হবে।
রংপুরবাসীর প্রত্যাশা এবারের বাজেট হবে জনবান্ধব, বৈষম্যহীন এবং আঞ্চলিক উন্নয়নমুখী, যা দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণত মানুষ বান্ধব যেন বাজেট হয়। প্রত্যেকটা দ্রব্যমূল্য মানুষের জন্য, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের প্রত্যাশা দেশে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করা। কৃষকদের যে একটা আর্তনাদ, এটি সরকারের একটু সুনজরে দেখা দরকার। তরুণদের জন্য পর্যাপ্ত পরিমাণে চাকরির ব্যবস্থা করা, কর্মস্থানের ব্যবস্থা করা। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তের ঋণ, সুদমুক্ত অর্থায়ন এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের দাবিও জানিয়েছেন বরিশালের মানুষ। বাংলাদেশের মানুষ কিন্তু কৃষিবান্ধব মানুষ, তারা কৃষিকাজ করতে ভালোবাসেন, সেক্ষেত্রে কৃষিবান্ধব বাজেট হওয়া চাই। মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি করেছেন চট্টগ্রামবাসী। আমাদের রুটি রোজগারের যে পথটা, আমরা সাধারণ জনগণ সবাই যেন সুন্দর সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি। নিত্যপূর্ণ জিনিসপত্রগুলো আছে, সেগুলো যেন আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি তারা যেন কম মূল্যে আমরা কিনতে পারি। বাজেটের আকার যাই হোক না কেন, বগুড়াবাসীর প্রত্যাশা একটি জনকল্যাণমুখী বাজেটের। বাজেট আমরা গণমুখী বাজেট চাই, জনগণের নিম্ন আয়ের মধ্যবিত্ত প্রত্যাশা পূরণ হয়। সর্বস্তরের মানুষের জন্য যেন চাল ডাল চিকিৎসা এগুলো খুব সহজলভ্য হয় এবং সবাই খুবই উপকৃত হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা স্বাস্থ্য খাতে বাস্তব ভিত্তিক বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানো গেলে কিছুটা পূরণ হবে প্রত্যাশা, এমনটাই মনে করেন জনগণ। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি প্রশাসনিক দপ্তরগুলোতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন তিনি। জানান, সরকারের কাজে গতি বাড়াতে পুলিশ সহ সরকারি দপ্তরে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। সংসদ অধিবেশন চলাকালীন প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত থাকে শুরুর 30 মিনিট। এ সময় সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধানমন্ত্রীর। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে, তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের সময় জনগণকে দেয়া নানা প্রতিশ্রুতি পূরণে নানা উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে সরকার। নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছিল মন্তব্য করে সরকার প্রধান বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছে সরকার। আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরিকল্পিতভাবে নগরায়ন বৃদ্ধি এবং অতিরিক্ত গাছ কাটার ফলে বৃষ্টি কমেছে এবং তাপমাত্রা বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সুযোগও রাখা হচ্ছে মাননীয় স্পিকার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। সশস্ত্র বাহিনীর গৌরব যেন কখনো ম্লান না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে বাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সশস্ত্র বাহিনীতে পেশাদারিত্ব, ঐক্য ও নিয়মানুবর্তিতার তাগিদ সরকার প্রধানের। আন্তর্জাতিক সহাবস্থান এবং ন্যায় বিচারের অঙ্গীকার বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী।
বুধবার সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহাবস্থান এবং ন্যায় বিচারের যে অঙ্গীকারের কথা বলা হয়েছে তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। আমাদের সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান এবং ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে আমরা তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় দেশের প্রশ্নে নিজ নিজ দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের বিশ্ব দরবারে সুনাম অর্জনের পথ সহজ ছিল না। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। শান্তি রক্ষায় জাতিসংঘে নারী সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের চ্যালেঞ্জও এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে, নির্বাচনের আগে ও পরে আরডিএস বা ক্ষুদ্র ঋণের স্থিতি ও গ্রাহকের সংখ্যা দুটোই কমেছে। এদিকে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গ্রাহকরা। এই অবস্থায় ব্যাংকার্স সভায় ব্যাংকটির বিষয়ে গভর্নরের কাছে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য ব্যাংকের এমডিরা। এরপরই পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, চেয়ারম্যানের পদত্যাগ ও নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে আর্থিক খাতে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। এই উত্তাপ এখন রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে সংসদে। ইসলামী ব্যাংক ইসলাম নয়। সংসদের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের আগে ও পরে ইসলামী ব্যাংকের আরডিএস বা ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে 22,000 কোটি টাকা ভোটারদের মাঝে বিতরণ করে একটি দল। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। মন্ত্রীর এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ব্যাংকটি। তথ্য বলছে, নির্বাচনের আগে ও পরে আরডিএস প্রকল্পে বিতরণ হয়েছে মাত্র 2,000 কোটি টাকা। এছাড়া প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে প্রতি বছর ঋণ স্থিতি ও গ্রাহক বাড়লেও চলতি বছরের প্রথম 5 মাসে এই প্রকল্পে ঋণের স্থিতি কমেছে 129 কোটি টাকা, আর গ্রাহক সংখ্যা কমেছে 1,500। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চাকরি হারানো ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকে টানা আন্দোলন চালিয়ে আসছেন গ্রাহকরা। বুধবারও তারা মতিঝিলে মানববন্ধন ও বিক্ষোভ করেন, স্মারকলিপি দেন অর্থমন্ত্রীর কাছে। এরপর দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় ইসলামী ব্যাংকে বিশৃঙ্খলা নিয়ে গভর্নরের কাছে উদ্বেগের কথা জানান সব ব্যাংকের এমডিরা। আস্থার সংকট পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন তারা। ইসলামী ব্যাংকে যা চলছে চলমান অবস্থা, অস্থিরতা, এটা নিয়ে আমরা ব্যাংকাররা খুবই আসলে উদ্বিগ্ন। বিকজ এটা পুরো ইন্ডাস্ট্রিতে এর বড় রকম নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক। বললেন এটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, তো পলিটিক্যাল ইস্যু সলভ করার জন্য গভর্নর সাহেবই তো বেস্ট পারসন এখানে। তো বিকজ যিনি দেশের গভর্নর, সো হি মাস্ট বি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অলসো। তো আমরা মনে করি যে ওনাকে আজকে যেরকম ফার্ম দেখলাম, আমরা আশাবাদী যে আমরা একটা সলিউশন পাবো ইনশাল্লাহ। এমন প্রেক্ষাপটে সন্ধ্যায় নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের দেয়া কারণ দর্শানো নোটিশের জবাবে সন্তুষ্ট নয় সরকার। কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আদ্দিন কর্তৃপক্ষের জবাব অস্পষ্ট এবং অসম্পূর্ণ। সচিবালয়ে মন্ত্রী আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে কাল হাসপাতালটির স্বাস্থ্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ঘটনার দায় ও কারণ নির্ধারণে সরকারের অবস্থান এখনও কঠোর। হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, তারা ইচ্ছা করে করে না, এইসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট পর কিছুই লেখেনি, বেগ রিপ্লাই, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। জামালপুর সীমান্তে আবারও একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সকালে বকশীগঞ্জের পাররাম রামপুর সীমান্তে পুশিনের চেষ্টা করে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। সকালে বকশীগঞ্জের পাররাম রামপুর সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা করে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। এর আগে রবিবার ও সোমবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারের চর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চলাইট বন্ধ করে 18 জনকে পুশিনের চেষ্টা করে। জামালপুর 35 বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশিন চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে পুশিনের ঘটনা বিরোধী দলগুলো যে কোনো মূল্যে প্রতিহত করা হবে, এই কথা বলেছেন 11 দলের লিয়াজো কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আরও বলেন, বাংলাদেশ সরকারকে তার নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। যে কোনো মূল্যে আমরা এই পুশিনের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। মৃত্যুর 30 বছর পর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই অনুমতি দিলেও বুধবার বিষয়টি জানাজানি হয়। গত 20 মে সালমান শাহের দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এতে বলা হয়, ঘটনার 29 বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা করা হয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এদিকে সালমান শাহের মরদেহ উত্তোলন করা হবে এমন খবরে ক্ষোভ জানিয়েছেন তার ভক্তরা। মারা যাওয়ার এত বছর পর কিছু পাওয়া যাবে কি না তা নিয়েও সন্দিহান তারা। আমি মনে করি যে এটা ঠিক হয় নাই, কারণ একটা মানুষ মারা গেলেও দেখা যাচ্ছে যে তার এত বছর পর যে কোনো কিছু পাবে বা এখান থেকে নিয়ে যে কোনো কিছু প্রমাণ করবে, এটার কোনো নিশ্চয়তা নাই। এত বছর পর এই মৃতদেহ তোলা এটা তো ঠিক না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মহা বিপর্যয়ের পর ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সেখানেই কংগ্রেসের পক্ষ থেকে তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মমতাকে দলে নেওয়া নিয়ে বিভক্ত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস। অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের মতো প্রবীণ নেতারা এই নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। বলছেন, তৃণমূলের 15 বছরের দুর্নীতি ও অপশাসনের দায় কংগ্রেস নেবে না। অধীর চৌধুরীর আরও বলেন, মমতা একসময় কংগ্রেস ভেঙেছিলেন, অস্তিত্ব বাঁচাতে এখন তাকেই গান্ধী পরিবারের দ্বারস্থ হতে হচ্ছে। সম্প্রতি কংগ্রেসের সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সাথে বৈঠক করেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। ফুটবলের এই আসর সামনে রেখে উন্মাদনায় মেতে উঠেছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ। বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় গেট থেকে বিশাল ব্রাজিলের পতাকা নিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া হাজারো সমর্থক ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ গান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের আনন্দ উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকেই নিজেদের অর্থ ব্যয় করে এই আয়োজনে অংশ নেওয়ার কথা জানান ভক্তরা। অতীতের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে সাফল্য অর্জন করবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে বলে আশা করেন তারা।
আমরা ব্রাজিলের চিয়াগন শহরের 95% লোক ব্রাজিলের সাপোর্টার। আমরা প্রত্যাশা করি এবার ইনশাল্লাহ ব্রাজিল কাপ নেবে। 3 পিসের যন্ত্র নাই, থাকা খুব জুলুম হয়ে গেছে। ঠিক আছে, কয় বাপের আছে, আরে দাদার আছে, বাপের আছে, আমাদেরও আছে। ব্রাজিল সবসময় শৈল্পিক ফুটবল উপহার দিয়ে থাকে, এবার আমরা আশাবাদী আমরা 6ষ্ঠ বিশ্বকাপ এবার আমরা ঘরে তুলব। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।